আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের কাস্টমার সার্ভিস দ্রুত প্রদানের জন্য আমরা একটি সফটওয়্যার ডেভেলপ করেছি। যে সফটওয়্যারটির নাম হচ্ছে সি-ইনফো অথবা আপনারা বলতে পারেন কাস্টমার ইনফো, যেটি বিগত 4 বছর ধরে আমাদের বিভিন্ন ক্লায়েন্ট ব্যবহার করে আসছে। এই সফটওয়্যারটি সময়ের সাথে সাথে প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে, অ্যাড করা হচ্ছে নতুন নতুন ফিচার। যারা আমাদের এই সফটওয়্যারটি পূর্ব থেকে ব্যবহার করে আসছেন তারা জানেন এই সফটওয়্যারটির সুবিধাসমূহ। তারাই বর্তমানে আমাদের এই সফটওয়্যারটি অন্যদেরকে রেফার করে থাকেন। তবু যেহেতু আমরা আরও একটি নতুন আপডেট নিয়ে আসছি যুগোপযোগী, সেই কারণে আপনাদের মাঝে একটি ভিডিওর মাধ্যমে আমাদের সফটওয়্যারটি কার্যক্ষমতা তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে বলে রাখি, আমাদের এই সফটওয়্যারটি সম্পূর্ণ অফলাইন এবং অনলাইন। আপনার যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে তাহলেও আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন, এবং ইন্টারনেট কানেকশন যখন পাবে তখন এই সফটওয়্যারটি অটোমেটিক ডাটাগুলো আপনার গুগল ড্রাইভে স্টোর হবে। যে গুগল ড্রাইভটি আপনারই তৈরি করা থাকবে, অর্থাৎ আপনারই একটি জিমেইল আইডির মাধ্যমে সেই আইডির গুগল ড্রাইভেই হচ্ছে আপনার এই সফটওয়্যারটি স্টোর হবে। আপনাদেরকে বলে রাখা ভালো, এই সফটওয়্যারটি কোনো প্রকার ডাটা সি-ইনফো সফটওয়্যার কর্তৃপক্ষের কাছে থাকে না। সম্পূর্ণ ডাটা আপনাদের কাছেই থাকবে আপনাদের নিরাপত্তায়। তাই এই সফটওয়্যারটি কোনোভাবে তথ্য লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই বললেই চলে। তাহলে চলুন আমরা এই সফটওয়্যারের মাধ্যমে কী কী সুযোগ সুবিধা পাচ্ছি, কী কী রয়েছে এর ফিচারগুলো, সেগুলো আমরা দেখে আসি। প্রথমে আমরা আমাদের সি-ইনফো সফটওয়্যারটি ওপেন করব। এটি হচ্ছে আমাদের সি-ইনফো সফটওয়্যারের আইকন। তো চলুন আমরা সি-ইনফো সফটওয়্যারটি ওপেন করি। ডাবল ক্লিকের মাধ্যমে আমরা সফটওয়্যারটি রান করছি। ইতিপূর্বে আমাদের যে ভার্সনগুলি ছিল সে ভার্সনে কিছু বাধ্যবাধকতা ছিল এবং কিছু বাগ ছিল, যার কারণে বেশ কিছু সমস্যা অনেকেই দেখতে পাচ্ছেন আর কি। আসলে এটা সমস্যা বলা চলে না, তারপর আমাদের কাছে সেইগুলো সমস্যা মনে হয়েছে। তো আমরা এই নতুন আপডেটে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। সফটওয়্যারটি চালু করার পরই আমরা দেখতে পাবো একটি লগইন ইন্টারফেস। আমাদের এখানে ইতিপূর্বে একটি আইডি পাসওয়ার্ড তৈরি করা আছে, আপনাদের দেখানোর স্বার্থে আমরা সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। এবং আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন এই সফটওয়্যারটি পারচেস করবেন তখন আপনাদের মন মতো একটি আইডি পাসওয়ার্ড তৈরি করে দেওয়া হবে বা আপনারাই তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমরা লগ ইন করি। প্রথমে আমাদের আইডিটা দিলাম, এরপরে আমরা আমাদের পাসওয়ার্ডটি দেব। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। এরপরে লগ ইন বাটনে প্রেস করব, অথবা আমরা কিবোর্ড থেকে কিবোর্ডের ইন্টার বাটন প্রেস করতেও পারি। সেক্ষেত্রেও আমাদের সিস্টেমটি লগ ইন হবে। দেখুন আমাদের একটি ওয়েলকাম নোটিফিকেশন দিয়েছে, আমরা ওকে বাটনে প্রেস করব। চলে আসলো আমাদের অ্যাডভান্স সি-ইনফো সফটওয়্যার। এই সফটওয়্যারটি আগেও একই রকম দেখতে লুক থাকলেও এর বেশ কিছু সিকিউরিটি আপডেট করা হয়েছে, যেগুলোর ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বেশ কিছু ইনফরমেশন ভুল টাইপ হলো। যেরকম দেখা যায় যে আপনার অ্যাকাউন্ট নাম্বারের পূর্বে কোনো প্রকার স্পেস বা শেষে কোনো প্রকার স্পেস থাকলে সেভাবে আমরা সেভ দিলে বা ইনপুট দিলে সেটা ইনপুট হতো, কিন্তু এখন আমাদের যে আপডেটটি আসছে সেখানে আপনি কোনো প্রকার নাম্বার, যে ঘরগুলো যেমন অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার আইডি, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার, এগুলোতে আপনি নাম্বার ছাড়া অন্য কোনো কি এন্টার করতে পারবেন না। ইনফ্যাক্ট আপনি স্পেসও এন্টার করতে পারবেন না। এটিকে সম্পূর্ণ সিকিউর করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের এবিস পোর্টাল থেকে অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার ইত্যাদি কপি করে এই ফর্মটি পূরণ করেছিলাম। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ওই অ্যাকাউন্ট নাম্বার বা এনআইডি নাম্বার বা যে তথ্য আমরা পূরণ করে এখানে পেস্ট করছি তার পূর্বে একাধিক স্পেস চলে আসতেছে। পরবর্তীতে ওই অ্যাকাউন্ট নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিলে ডাটা নট ফাউন্ড দেখাতো, কারণ হচ্ছে আপনি যখন সার্চ দিচ্ছেন তখন ওই স্পেসটা অ্যাড করছেন না। তো এখন আমাদের এই নতুন সংস্করণে আপনি যদি স্পেস সহ কোনো তথ্য এখানে দেন অটোমেটিক সেটা রিমুভ হবে। আমরা আপনাকে দেখানোর জন্য দেখাচ্ছি। এখানে আমি কয়েকটি স্পেস দিয়ে নিলাম,
এবং আমার নামটি এখানে দিয়ে দিলাম। এখন এই স্পেস সহ আমি এখানে নাম দিলে নিবে না, আমরা হচ্ছে উপরের ঘরে, যেহেতু নাম্বারের ঘরে আমরা দেবো সেহেতু আমাদের নাম্বার দিতে হবে। যখন আমরা এটা এই স্পেস সহ আমি নাম্বারটা কপি করলাম, আমি কিবোর্ডে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে সি বাটন প্রেস করলাম। এরপরে আমি অ্যাকাউন্টে এই ঘরে নিয়ে এসে স্পেস দিয়ে দিলাম, কন্ট্রোল পেস্ট করে দিলাম। দেখেন যখন আমি পেস্ট করে অন্য কোনো ঘরে ক্লিক করছে তখন এক্সট্রা যে আমার পূর্বে যে স্পেসগুলো ছিল সেগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাচ্ছে। তো এখানে যে এররটা দেখা দিত সবাই একটা প্রবলেম ফেস করতেন, সেই প্রবলেমটা সম্পূর্ণরূপে সলভ করা হয়েছে। এবং আরেকটা মোস্ট প্রবলেম ছিল আমাদের, সেটা হচ্ছে এখানে যে আমরা ক্যালেন্ডারটা ছিল সেই ক্যালেন্ডারটা অনেক ক্ষেত্রে প্রবলেম দেখা দিত। তো এখন আমাদের কাস্টমাইজ একটি ক্যালেন্ডার এখানে অ্যাড করা হয়েছে, সেক্ষেত্রে আপনারা খুব সহজেই আপনাদের কাঙ্ক্ষিত ডেটটি এখানে দিতে পারবেন। যেমন মনে করেন আমার সালটা এখানে যদি চাই আমি এখান থেকে খুঁজেও বের করতে পারি, অথবা প্রয়োজনে সহজ করার জন্য আমি এখানে টাইপ করেও দিতে পারি। এবং এখান থেকে মাস সিলেক্ট করলাম এবং একটা ডেট সিলেক্ট করলাম, দেখেন কত সুন্দরভাবে এখানে নিয়ে নিচ্ছে। এবং আরও একটি ফিচার্স এখানে অ্যাড করা হচ্ছে, যে সেটি হচ্ছে আগে আমাদের একটি ফলস রেজিস্ট্রেশন হতো। কোনো কারণে যে একই নাম্বার যদি আপনি দুইবার সেভ করতে চাচ্ছেন, তখনই হচ্ছে একই ডিটেলস দিয়ে দেখা যাচ্ছে একই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি প্রথমে একবার সেভ করেছেন, পরবর্তীতে আবার দেখা যায় আপনি সেই তথ্যটা সেভ করতে চাচ্ছেন, তখনই হচ্ছে একটা ফলস রেজিস্ট্রেশন সিরিয়াল নাম্বার পড়তো, যে কারণে সিরিয়াল নাম্বার ব্রেক হতো। অনেকেরই এই প্রবলেমটা ফেস করছেন। নতুন আপডেটে আমরা সেই প্রবলেমটা সম্পূর্ণরূপে সলভ করে দিচ্ছি। এখন কোনো প্রকার ফলস রেজিস্ট্রেশন হওয়ার কোনো সুযোগ নেই। এবং ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি খালি রেখেও ডাটাটা ইনপুট করতে পারবেন না। তো চলুন আমরা আপনাদের দেখানোর স্বার্থে কীভাবে আমার এই সফটওয়্যারটা কাজ করছে সেটা আপনাদের একটু দেখাই দিই, কীভাবে আমরা তথ্যগুলো ইনপুট করব। যদিও আমাদের এখানে এবিএস পোর্টালটা এই মুহূর্তে চালু নেই, সেগুলো আপনার এবিএস পোর্টাল থেকে কীভাবে তথ্যটা কপি করে এখানে পেস্ট করে খুব সহজে করতে পারেন সেটা দেখাতে পারছি না। তবে ম্যানুয়ালি আপনি কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি, আপনারা যাতে পরবর্তীতে এটা আপনাদের মতো করে এবিএস পোর্টাল থেকে কপি করে এখানে পেস্ট করতে পারবেন। তো আমরা অ্যাকাউন্ট নাম্বার হিসেবে এটাই রাখলাম 1 2 3 4 1 2 3 4 5 এবং আমি আমার নামটা দিয়ে দিলাম। এখানে আমি আমার নামটা দিলাম। এবার একটা কাস্টমার আইডি দিয়ে দিলাম, আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম 58। এবং আপনাদের এর মাঝে আর একটা জিনিস দেখিয়ে রাখি, সেটি হচ্ছে ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি অল্প কয়েকটা জিনিস দিয়ে আপনি সেভ করতে চাইলে আপনাকে সেটা সেভ নিচ্ছে না। কোনো ঘর ফাঁকা থাকলে আপনাকে একটা নোটিফিকেশন দেখাচ্ছে আপনার কোন ঘরটা ফাঁকা আছে, এনআইডি নাম্বার ক্যান নট বি এমপ্টি, এবং সাথে সাথে আপনাকে সেই ঘরে কার্সারটা নিয়ে যাচ্ছে। যেহেতু আমরা এখানে ডেট অফ বার্থটা ইতিপূর্বে দিয়েছি, তথাপি আমরা চাইলে এখানে যদি ডেট অফ বার্থটা ভুল থাকে সেক্ষেত্রে আমরা এখানে ক্যালেন্ডারে ক্লিক করে আমরা ডেট অফ বার্থটা চেঞ্জ করে নিতে পারি। আমি একটা দিয়ে দিলাম যে কোনো একটা। এরপর হচ্ছে নমিনি নেম যদিও বাধ্যতামূলক না, তবে দিয়ে রাখা আমাদের জন্য বেটার। আমরা যত তথ্য এখানে ইনপুট রাখবো ততই আমাদের সেবা দিতে সহজ হবে। তা আমরা এখানে আমাদের একটা নমিনি নেম দিয়ে দিলাম, নমিনি নেম আমারটাই দিয়ে দিলাম। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে ওপেনিং ডেট। নর্মালি আপনার যেদিনকে এই সিস্টেমে ইনপুট করবেন সেই ডেটটা অটোমেটিকলি এখানে চলে আসবে। তথাপি দেখা যায় অ্যাকাউন্টটা 2-3 দিন আগে ওপেন করা হয়েছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে সেটা চেঞ্জ করে দিতে পারেন। এরপর আমরা আবার ক্লিক দিই টাইপ অফ পেসি ক্যান নট বি এমপিটি। আমাদের এই অ্যাকাউন্টে কি অ্যাকাউন্ট, যদি সেভিংস হয় সেভিংস, কারেন্ট হলে কারেন্ট, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, এবং ইন্টারেস্ট ফ্রি হলে ইন্টারেস্ট ফ্রি অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করে দেবেন। আমরা এখানে সেভিংস হিসেবে সিলেক্ট করলাম। এখন দেখেন এখানে আমি যদি আবার সেভ দিই, দেখেন অ্যাড্রেস ক্যান নট বি এমপিটি। অ্যাড্রেস যেহেতু আমরা এখানে দেইনি সেটা আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিই।
এটি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট আমি ছোট করে লিখলাম। আপনারা এখানে প্রথমে গ্রাম, তারপরে নাম, গ্রামের নাম, তারপর পোস্ট অফিস, তারপর পোস্ট কোড, এরপরে হচ্ছে আপনার থানা, তারপর জেলা, এইভাবে সিরিয়াল দিয়ে দিয়ে কমা দিয়ে দিয়ে আপনারা লিখবেন। এরপর হচ্ছে আমরা ওয়ারো নেম। এখানে দেখেন আমাদের কোনো ওয়ারো নেম নেই, বাট এখানে আমাদের একটি ওয়ারো নেম প্রথমে আমরা যদি একটা ইনপুট করে আমরা এখানে দেখেন একটা ওয়ারো নেম দিলাম। ওয়ারো নেমটা দেওয়ার পরে আমরা এখানে ডিপোজিট অ্যামাউন্টটা দিলাম। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, আগে আমরা আগের যে ভার্সনগুলো ছিল সেই ভার্সনে আমাদের এসএল সিরিয়াল নাম্বারটা কত আসবে পরবর্তীতে সেটা আমরা দেখতে পারতাম না, বাট এইখানে পূর্বেই আপনার সিরিয়াল নাম্বারটা চলে আসতেছে। তো এখানে আপনার সিরিয়াল নাম্বারটা চলে আসলো। এবার অথরাইজেশন স্ট্যাটাস এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, অথরাইজ হলে অথরাইজ, আনঅথরাইজ হলে আনঅথরাইজ। যেহেতু আমাদের আনঅথরাইজ, এটা আনঅথরাইজ দিয়ে দিলাম, সমস্যা নেই। এরপরে হচ্ছে পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের যে গ্রাহকের যে এনআইডি ছবি এবং সিগনেচার রয়েছে সেটা আপলোড করা। তো এখন আমরা হচ্ছে একটি ফটো অ্যাড করব, যেভাবে আমরা নর্মালি আমাদের যে কোনো অ্যাকাউন্টে ফটোগুলো অ্যাড করি সেভাবে আমরা অ্যাড ফটোতে ক্লিক করার পরে আমাদের যে লোকেশন আছে যেখানে আমাদের ফটো বা সিগনেচার রাখা আছে আমরা সেখানে চলে যাব। তো আমরা এখান থেকে আমরা একটা ফটো অ্যাড করে নিচ্ছি। এরপরে হচ্ছে সিগনেচার। আচ্ছা, এখানে যেহেতু আমাদের সিগনেচার নেই সেহেতু আমরা আরেকটি ছবি অ্যাড করে দিলাম সিগনেচার হিসেবে। এরপরে হচ্ছে নমিনি অ্যান্ড ফটো এনআইডি, কাস্টমার এনআইডি, এখানে যাব। এখানে গিয়ে আমরা অ্যাড এনআইডিতে ক্লিক করে আমরা কাস্টমারের যে এনআইডি আছে সেই এনআইডিটি অ্যাড করে দেব। যেমন এটা আমরা ধরলাম কাস্টমার এনআইডি, এটা হচ্ছে কাস্টমার এনআইডি। এবং এই সেকশনটা হচ্ছে নমিনির ফটো এবং এনআইডি সংরক্ষণের জন্য। নমিনি এনআইডি হিসেবে আমরা একটা এটা আমরা নমিনি এনআইডি হিসেবে অ্যাড করলাম। অ্যান্ড এখানে একটা ফটো অ্যাড করে দেব, এটা হচ্ছে নমিনি ফটো হিসেবে। এই হচ্ছে আমাদের আপলোড এবং ইনপুটের সিস্টেম। এরপরে আমরা যখন কনফার্ম হব যে সব কিছু আমাদের ঠিক আছে, এরপরে আমরা ডাইরেক্ট সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরে আমাদের ডাটাটি সেভ হয়ে গেছে। কিছুটা সময় নেবে ডাটাটা স্টোর হওয়ার জন্য। ব্যাস, আমাদের ডাটা স্টোর হয়ে গেছে। এখন দেখেন আমরা এই ডাটাটা কিভাবে আমরা সার্চ করব। আমরা 4টা প্রসেসে এখানে ডাটাটা সার্চ করতে পারি। প্রথম হচ্ছে এসি নাম্বার, যেটা হচ্ছে মোবাইল নাম্বার, যেটা হচ্ছে এনআইডি নাম্বার এবং সিরিয়াল নাম্বার। দেখেন এখানে আমাদের সিরিয়াল নাম্বার কত হচ্ছে 2, মানে যেহেতু 1 নাম্বার আমাদের ইনপুট হয়েছে সেহেতু অটোমেটিক এখানে 2 চলে আসছে। এখন যদি আমরা নতুন একটা ইনপুট দিই সেক্ষেত্রে এখানে 2 নাম্বার সিরিয়াল হিসাবে সেই নতুন অ্যাকাউন্টটা বা সেই তথ্যটা ইনপুট হবে। যাই হোক, সে বিষয়ে না বলে যেহেতু আমাদের 1 নাম্বার হয়েছে, আমরা প্রথম সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ দিয়ে দেখে আমরা 1 নাম্বার দিলাম, কিবোর্ডে এন্টার বাটন প্রেস করলাম। আপনারা চাইলে কিবোর্ডে এন্টার বাটন প্রেস করতে পারেন অথবা সার্চ বাটনে ক্লিক করতে পারেন। দেখেন আমরা যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো এখানে চলে আসছে। এবং আগের আপডেটগুলোতে আমাদের যে সিস্টেমটা ছিল না সেটি হচ্ছে আমরা এই তথ্য যেগুলো আপলোড করছে, যে ফাইলগুলো ছবি, সিগনেচার, এনআইডি, ফটো, এগুলো হচ্ছে ডাউনলোড বা প্রিন্টের কোনো অপশন ছিল না। তো আমাদের নতুন আপডেটে এই অপশনটা অ্যাড করা হয়েছে। আপনি চাইলে অবশ্যই এই ভার্সনে, আগের ভার্সনে প্রিন্টের অপশনটা ছিল, কিন্তু সেক্ষেত্রে কিছু প্রবলেম ছিল। দেখা যায় যে প্রিন্ট ঠিকমতো হতো না, পেজ 1 পেজে 2 পেজে চলে যেত, সঠিক রিসাইজ হয়ে আপনার এই এনআইডিটা প্রিন্ট আউট হতো না। কিন্তু এখন যে সিস্টেমটা করা হয়েছে এখানে একদম কমপ্লিটলি রিসাইজ হয়ে আপনার এনআইডিটা প্রিন্ট আউট হবে। যেহেতু আমরা এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা যদি আমরা যেহেতু সার্চ করার পরে এখানে তথ্য পেলাম, আগে আপনাদের সার্চের প্রক্রিয়াটা দেখে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ করলাম, পেয়ে গেলাম। এখন আমরা এনআইডি নাম্বার দিয়ে সার্চ করে দেখব। এনআইডি নাম্বার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার 1 2 3 4 5, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার হিসাবে দিয়েছিলাম। আমরা সার্চ দিই, দেখেন আমাদের তথ্যটা চলে আসছে। এবার আমরা মোবাইল নাম্বার দেবো। মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিয়ে দেখব কিভাবে আমাদের তথ্যটা সার্চ হয়। আচ্ছা, 016253858। হ্যাঁ, এখানে যে নাম্বারটা দিয়েছে আপনারা এই সফটওয়্যারটি নেওয়ার জন্য আমাদের এই নাম্বারটাতেও যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনারা এই সফটওয়্যারটি নিতে পারবেন। দেখেন আমরা মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিলেও চলে আসছে। এরপরে আমাদের লাস্ট আরেকটা অপশন রয়েছে এনআইডি নাম্বার। যদি কোনো গ্রাহক কোনো কারণে অ্যাকাউন্ট নাম্বার না নিয়ে আসে সেক্ষেত্রে আপনি তার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। এরপর তার যদি
তার সিরিয়াল নাম্বারটা জানা থাকে, তাহলে আপনি সেই সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। অথবা আপনার এই দুটার একটাও নেই, তিনটার একটাও নেই, সেক্ষেত্রে তার অবশ্যই এনআইডি আছে, সেই এনআইডি নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন। তো আমরা এনআইডি নাম্বার দিয়ে সার্চ দিই। প্রতিনিয়ত আমরা যেহেতু লেনদেন করার ক্ষেত্রে অনেক সময় আমরা দেখতে পাই যে কিছু গ্রাহক কাছে চলে আসছে, ভাই আমরা তো চলে আসছে, আবার তো অ্যাকাউন্ট নাম্বার সাথে নিয়ে আসতে মনে নেই। তো সেক্ষেত্রে অবশ্যই তার মোবাইল নাম্বার মনে আসছে, সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি সার্চ করে এখান থেকে তথ্য বের করে তাকে তার প্রাপ্য যে সেবাটি, সে যে সেবাটির জন্য আসছে আপনার কাছে, আপনি সেই সেবাটি খুব সহজে দিতে পারবেন। আমরা এতক্ষণ দেখলাম কিভাবে আমরা আমাদের যে 4টি প্রসেস আছে সেই 4টি প্রসেসের মাধ্যমে একজন গ্রাহকের তথ্য সার্চ করে আমাদের সিস্টেমে দেখতে পারি। এরপরে যদি আমরা চাই আমরা এই গ্রাহকের এনআইডি কার্ডটি প্রিন্ট আউট করবো, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে ইয়েস দিয়ে আমরা প্রিন্ট আউট করতে পারি। যেহেতু এখানে আমাদের সেভ অপশন আছে, কারণ হচ্ছে আমার এখানে প্রিন্টার অ্যাড নেই, যে কারণে সরাসরি পিডিএফ আকারে সেভ করতে চাই সেটা আসছে। আর আরেকটা জিনিস দেখেন, যেটা হচ্ছে এই আপডেটটি সম্পূর্ণরূপে অ্যাড করা হয়েছে, যেটা আগে একটা মারাত্মক প্রবলেম ছিল বলে আমি মনে করি। সেটা হচ্ছে আগে এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সরাসরি ওকে বাটন আসতো, নোটিফিকেশনের সাথে একটি ওকে বাটন আসতো, ওকে বাটন আপনি ক্লিক করলেও প্রিন্ট হতো, ক্লিক না করলেও প্রিন্ট হতো। কিন্তু এখন যে আপডেটটা আমরা দিয়েছি সেখানে হচ্ছে আপনাকে দুটো অপশন দেওয়া হয়েছে। আপনি যদি চান প্রিন্ট করতে, সেক্ষেত্রে আপনি এস বাটনে প্রেস করবেন, আর যদি প্রিন্ট করতে না চান সেক্ষেত্রে আপনি নো বাটনে প্রেস করে বের হয়ে আসতে পারবেন, কারণ ভুলবশত আপনার ক্লিক হয়ে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে আপনার একটি ডাউনলোড অপশন রেখেছি আমরা, সেটা হচ্ছে এই গ্রাহকের যে কোনো একটা তথ্য দিয়ে সার্চ করার পরে ওনার ছবি, সিগনেচার সহ এনআইডি, নমিনি ডিটেলস আসার পরে আপনি যদি এই তথ্যগুলো, এই ছবিগুলো যেগুলো আছে, ইমেজগুলো আছে, সেগুলো ডাউনলোড করতে চান, অন্য কোনো কাজে ব্যবহার করতে চান, প্রয়োজন হতে পারে আমাদের বিভিন্ন ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি এটা সার্চ করার পরে তথ্যগুলো আসার পরে ডাউনলোড নাও অল ফটো অ্যান্ড আইডি, এটা ক্লিক করলে আপনার এই তথ্যগুলো ডাউনলোড হয়ে যাবে। দুঃখিত আমি আচ্ছা, আপনারা হচ্ছে এখন হয়তো ভাবতেছেন আমরা যে এটা ডাউনলোড করলাম, সেই ডাউনলোড ফাইলটা কোথায় গেল। আমরা যখন আপনার সেট আপ করে দেবো সেরকম সময় আপনার পিসি ডেস্কটপে এরকম একটি ডাউনলোড শর্টকাট দিয়ে দেবো। দেখেন ডাউনলোড শর্টকাট, এই ডাউনলোড শর্টকাটের ভিতরে যখন ঢুকবেন, দেখেন আমার এই অ্যাকাউন্টের আন্ডারে আমরা যে তথ্য ইনপুট করেছিলাম সবগুলো এখানে চলে আসছে, ডাউনলোড হয়ে গেছে। হচ্ছে বিষয়। এরপরে আমরা আসলে কিভাবে একটা এটিএম কার্ড ফর্ম প্রিন্ট আউট করবো সেটা আপনার দেখাচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করার পরে এটিএম কার্ড ফর্মে যখন এখানে তথ্য আসবে, এটিএম কার্ড ফর্মে ক্লিক করবো, যেহেতু আমরা এটা প্রিন্ট করতে চাচ্ছি সেহেতু ইয়েস, আর যদি না চাইতাম সেক্ষেত্রে আপনার নোতে ক্লিক করতাম। যেহেতু ইয়েস দিচ্ছি, ইয়েস দেওয়ার পরে যেহেতু আমাদের কোনো প্রিন্টার এই মুহূর্তে অ্যাড নেই, সেহেতু আমরা পিডিএফ প্রিন্টার যেটি আছে সেটি ব্যবহার করছে, এবং এটির মাধ্যমে আপনারা ফর্মের কোয়ালিটিটাও দেখতে পারবেন। তো চলুন আমরা যে এটিএম কার্ড ফর্মটি প্রিন্ট আউট করছি আমরা সেই ফর্মটি একটু দেখে আসি। দেখুন কত সুন্দরভাবে আমাদের একটি ফর্ম প্রিন্ট আউট হয়ে গেছে। যেহেতু এটা আমাদের পিডিএফ আকার হয়েছে, আপনাদের এইভাবেই প্রিন্ট আউট হবে। এখানে দেখেন আপনার গ্রাহকের তথ্য, মোবাইল নাম্বার বলেন, তারপর হচ্ছে ডেট অফ বার্থ বলেন, এরপর গ্রাহকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, এবং আপনার যে অফিসের যে ডিটেলস দিতে হবে সব কিছু দিয়ে চলে আসছে। এটা প্রিন্ট আউট হওয়ার পরে এখানে আপনার সিল দিয়ে স্বাক্ষর দেবেন, গ্রাহকের এখানে স্বাক্ষর নেবেন। এরপরে গ্রাহক ফার্স্ট ট্র্যাক থেকে নেবে নাকি ব্রাঞ্চ থেকে নাকি এবে অফিস থেকে, সেটা টিক মার্ক দিয়ে, এবং তার নিউ কার্ড না রিপ্লেস কার্ড সেটা আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে দিতে পারবেন। এই হচ্ছে বিষয়, মানে এক ক্লিকে হচ্ছে আপনার কাজ কমপ্লিট। সেম প্রসেসে হচ্ছে আপনার এটিএম কার্ড টু বা আপনার কাস্টমার কার্ড, এই কাস্টমার কার্ডটা আমরা একটু দেখাই। কাস্টমার কার্ডটাও অনেক সুন্দর একটি কার্ড। এটির মাধ্যমে আপনার একজন গ্রাহকের তথ্য গ্রাহককে হস্তান্তর করতে পারবেন, যেটির মধ্যে একজন গ্রাহকের সকল তথ্য এখানে দেয়া আছে। এখানে উল্লেখ্যের একটা বিষয় যে দেখেন এখানে ব্রাঞ্চ 0 দেখাচ্ছে, তারপর হচ্ছে এখানে ডাচ বাংলা ব্যাংকের নিচে হচ্ছে ঠিকানা, এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো হচ্ছে আমাদের এই সিস্টেমে আপলোড নেই বিধায় এগুলো 0 দেখাচ্ছে। বাট যখন আপনারা এই সফটওয়্যারটা নেবেন তখন হচ্ছে আপনাদের এগুলো আপডেট করে দেওয়া হবে, এবং আপনার অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার এখানে শো করবে।
এবং গ্রাহকের যে তথ্যগুলো প্রয়োজন একজন গ্রাহকের ট্রানজাকশন করার জন্য বিদেশ থেকে রেমিটেন্স আসুক বা দেশের ভেতর থেকে, দুটো ক্ষেত্রে আপনার এইটা জাস্ট প্রিন্ট আউট করে দিলে ওই গ্রাহক ওইটা ছবি করে যে কাউকে পাঠিয়ে দিলে সেখান থেকে সে টাকা ট্রান্সফার করতে পারে। সকল তথ্য এটার ভিতরে রয়েছে। গেল। এরপরে হচ্ছে একজন গ্রাহক যদি সে বলে সে একটি চেক বই আবেদন করতে চায়, সেক্ষেত্রে এখানে আপনি প্রথমবার আপনার এখানে ব্রাঞ্চ নেমটা দিতে হবে। ব্রাঞ্চ নেম দিলেন, দেওয়ার পরে চেকবুক ফর্ম এই বাটনে ক্লিক করলে আপনার চেকবুক ফর্মটা প্রিন্ট আউট হয়ে যাবে। এবং এখানে আরেকটা বিষয় যেটি আমাদের আগে প্রবলেম ছিল সেটি হচ্ছে অনেকে দেখা যায় এই ঘরটি ফাঁকা রেখে চেকবুক ফর্মে ক্লিক করে দিত। সেক্ষেত্রে এখন আর সেই সুযোগটি নেই, যে কারণে ফর্মে সমস্যা হতো, ফর্মে ব্ল্যাঙ্ক আসতো, বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হতো। তো এখন হচ্ছে আপনি যদি ব্ল্যাঙ্ক রেখে এটাকে চেকবুক ফর্মটা প্রিন্ট আউট করতে চান সেটা করতে পারবেন না, অটোমেটিক আপনার এখানে নিয়ে যাবে। প্রথমবার আমরা যখন এখানে একবার ব্রাঞ্চ নাম লিখেছে, দ্বিতীয়বার কিন্তু আমাদের লিখতে হবে না। এখানে জাস্ট এই তীর চিহ্নে ক্লিক দিলে দ্বিতীয়বার এখানে চলে আসবে। এখান থেকে জাস্ট আমরা সার্চ ক্লিক করে সিলেক্ট করে দিলেই হবে, অটোমেটিক চলে আসবে। এবং ওয়ারোর ক্ষেত্রে কিন্তু সেম। ওয়ারোর ক্ষেত্রে প্রথমবার আপনার লিখতে হয়েছে, পরবর্তীবারে কিন্তু আপনার লিখতে হবে না, জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন। এখানে ক্লিক করে এখানে যেখানে আসুক, এটা আমাদের একটা ফলস হয়েছিল, এই কারণে ওখানে একটা স্পেস আসছে। যাই হোক, ওটা আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন। এবং মোবাইল নাম্বার চেঞ্জের আবেদনের ক্ষেত্রেও আপনি এখানে সেই সেম নিয়ম, অ্যাকাউন্ট নাম্বার বা যে কোনো ইনফরমেশন দিয়ে আপনি এখানে সার্চ দেবেন। এরপর হচ্ছে আপনার নতুন যে নাম্বারটি দিতে চান সেই নাম্বারটি এখানে দেবেন, দিয়ে 7 বসাই দিয়ে দেখুন এখানে আমাদের পুরাতন নাম্বার এটা আমরা নতুন নাম্বার হিসাবে দিলাম। এখানে সেভ বাটনে ক্লিক করব, ইয়েস করলাম। ফোন নাম্বার চেঞ্জ বাটনে ক্লিক করে আমরা ইয়েস করেছি, এখন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে অটোমেটিক আমরা যে নতুন নাম্বার যেটা দিচ্ছি সেই নাম্বারটা এখানে আপডেট হয়ে যাবে। আর আমাদের যে ফোন নাম্বার চেঞ্জের যে ফর্মটা সেটা প্রিন্ট আউট হয়ে যাবে। দেখেন আমাদের ফোন নাম্বার চেঞ্জের যে ফর্মটা, এখানে দেখেন যে কিছু কিছু বিষয় ফাঁকা আসে, যেহেতু আমাদের আউটলেটে কোনো ইনফরমেশন এই সফটওয়্যারে আপডেট করা নেই, সেই কারণে এখানে 0 আসছে। এখানে আপনার আউটলেটে ইনফরমেশনগুলো আসবে এবং গ্রাহকের যে তথ্যগুলো দরকার দেখেন সব কিছু অটোমেটিক ফিল আপ হয়ে চলে আসছে। এখানেও দেখেন 0 আসছে। এগুলো হচ্ছে আমরা যখন আপনার আউটলেটে ইনফরমেশন অ্যাড করে দেবো তখন হচ্ছে এগুলো সব ফিল আপ হয়ে আসবে। আপনার কাজ থাকবে শুধুমাত্র আপনার স্বাক্ষর দেওয়া, গ্রাহকের স্বাক্ষর নেওয়া এবং তার থাম নেওয়া, এ হচ্ছে আপনার কাজ। আর বাকি কাজ সব অটোমেটিকলি সফটওয়্যার করে দেবে। এবং দেখেন যে আমাদের এই নাম্বারটা আসলে এখানে আপডেট হচ্ছে কিনা এখানে তো বোঝা যাচ্ছে না। তো আমরা এখানে অলরেডি অ্যাকাউন্ট, আরেকটা জিনিস দেখেন, আমরা যদি একই অ্যাকাউন্ট নাম্বার দুবার ইনপুট করতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে দেখাচ্ছে অলরেডি হ্যাভ এনি অ্যাকাউন্ট উইথ দিস নাম্বার, অর্থাৎ এই নাম্বারে একটি অলরেডি অ্যাকাউন্ট সেভ করা আছে। যাই হোক, সার্চ নিচ্ছে। এখন দেখেন আমরা যে ফোন নাম্বারটা চেঞ্জ করলাম আমাদের এই সিস্টেমে আপডেটটা হচ্ছে কিনা সেটা দেখেন। আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে দেখেন এই যে এখানে আমাদের পুরাতন নাম্বার এখানে 6 ছিল, এখানে আমাদের 7 চলে আসছে। অতএব আমাদের এই সিস্টেমটা পারফেক্টলি কাজ করতেছে। এছাড়াও আমাদের অনেক বিষয় আছে যেগুলো আমাদের নতুন আপডেটে অ্যাড করা হয়েছে, যেমন ক্যাশ ম্যানেজমেন্ট সিস্টেম। এটি নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও, আলাদাভাবে একটা ভিডিও করব। তো আপনাদের সংক্ষেপে বুঝিয়ে রাখি যে এই সিস্টেমটার মাধ্যমে আপনারা আপনার আউটলেটে কয় টাকার নোট কয়টা আছে এবং সারাদিনে কী পারপাস আপনি ট্রানজ্যাকশন করছেন সেটা এখানে ইনপুট করতে পারবেন। ইনপুট করতে পারলে দিন শেষে আপনি ক্লোজিংয়ের জন্য এখান থেকে রিপোর্ট জেনারেট করতে পারবেন এবং আপনার কাছে কয় টাকার নোট কয়টা আছে, স্টক আছে এবং কত টাকা ক্যাশ আছে টোটাল, সেটা আপনি এই রিপোর্টের মাধ্যমে দেখতে পারবেন। যাই হোক, এটা আলাদা একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে হবে, এটা লং হয়ে যাবে। অলরেডি আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো সেহেতু আমরা অন্য ফিচার্সগুলো একটু দেখি। অন্য ফিচারগুলোর মধ্যে এখানে আপনার টাকাগুলো কাউন্ট করতে পারবেন, কয় টাকা নোট কয়টা দিছে। আর যেহেতু আমাদের ক্যাশ ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে দিছে সেহেতু আপনার এটার প্রয়োজন হবে না। আপনার সরাসরি ওখানে গিয়ে আপনি কাজটা করলে দেখা যায় এক কাজে আপনার 2 কাজ হয়ে যাবে। এবং এর সাথে সাথে আছে আমাদের একটি ক্যালকুলেটর। আমরা এখানে ক্লিক করে আমরা যে কোনো একটা ডেট নিয়ে নিলাম। ডেট নেওয়ার পরে দেখেন
কত দিন বা কত বছর কত মাস সব কিছু এখানে কিন্তু অটোমেটিক শো করবে। যেমন একটা র্যান্ডম আমরা ডেট নিয়ে নিলাম, দেখেন 62 বছর। এইটা আমাদের প্রয়োজন হয় সাধারণত অ্যাকাউন্ট করার ক্ষেত্রে। দেখা যায় যে নমিনি বা অ্যাকাউন্টধারী যদি 18 বছরের নিচে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ করা যায় না বা ইনপুট করা যায় না। সেক্ষেত্রে আমাদের এই সিস্টেমটা রেখেছি, কারণ হচ্ছে আমাদের 18 বছর নিচে কিন্তু বর্তমানে এনআইডি ইস্যু হয়, এনআইডি পেয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়, এটা মারাত্মক লেভেলে। সেহেতু অ্যাকাউন্ট করার পূর্বে ওনার ডেট অফ বার্থটা দিয়ে ওনার বয়সটা চেক করে নিলে পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না। এরপর দেখেন আদার্স ফাইলের ভিতরে রয়েছে আমাদের এফডিআর ডিপিএস ইনফরমেশন, যেখানে হচ্ছে এফডিআর বা ডিপিএস এর তথ্যগুলো আপনি এখানে ইনপুট করে রাখতে পারবেন। এবং আগের যে লুকটা ছিল সেই লুকটা চেঞ্জ করা হচ্ছে এবং বেশ কিছু ফিচার জন্য তো আপডেট করা হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে অল এসি লিস্ট। এখান থেকে অল এসি লিস্ট নামে একটি অপশন অ্যাড করা হয়েছে, যেটির কাজ হচ্ছে আপনার আমাদের দেখা যায় যে একই অ্যাকাউন্ট নাম্বারে, একই সেভিংস অ্যাকাউন্ট নাম্বারে একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা এখানে সেই অ্যাকাউন্ট নাম্বার, সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে সার্চ দিলে অটোমেটিক ওই সেভিংস নাম্বারের আন্ডারে যে ডিপিএস নাম্বারগুলো আছে সেগুলো অটোমেটিক এখানে সম্পূর্ণ সার্চ করে নিয়ে আসবে। সেটা ডিপিএস এফডিআর যতগুলো আছে সবগুলো এখানে আপনি দেখতে পারবেন এবং প্রয়োজন অনুসারে সেখান থেকে আপনার যে নাম্বারটি প্রয়োজন এখানে অটোমেটিক একটা সিরিয়াল নাম্বার পড়বে, সেই সিরিয়াল নাম্বারটা এখানে দিলে সেই ডিপিএস বা এফডিআর নাম্বারটা এখানে চলে আসবে। এখান থেকে আপনি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিয়ে আপনার যাবতীয় কাজটা করতে পারবেন। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা সাধারণত আগে সেভিংস অ্যাকাউন্ট করে তারপর হচ্ছে যে ডিপিএস বা এফডিআর অ্যাকাউন্টগুলো করি। যেহেতু সেভিংস অ্যাকাউন্ট করে আমরা ইনপুট করে রাখবো, সেহেতু আমরা সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা এখান দিয়ে সার্চ দিলে প্রথমবার যখন আপনি একটা ডিপিএস বা এফডিআর ইনপুট করবেন তখন হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এখানে সার্চ ওল্ডারটা ক্লিক করলে আপনার সেভিংস অ্যাকাউন্টে যে ইনফরমেশনগুলো অ্যাড করা আছে সেই ইনফরমেশনগুলো অটোমেটিক যে ইনফরমেশনগুলো এখানে এই সফটওয়্যারে ব্যবহার হতে পারে বা প্রয়োজন, সেই ইনফরমেশনগুলো ওখান থেকে অটোমেটিক এখানে নিয়ে আসবে। যেমন দেখেন আমরা আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা দিয়ে এখানে সার্চ দিলাম, দেখেন এখানে চলে আসছে। এবারে আমরা বাকি ইনফরমেশনগুলো ডিপিএস হোক বা এফডিআর হোক সেই ডিপিএস এফডিআর নাম্বারটা এখানে দেবো। এরপর হচ্ছে যদি বছর মেয়াদি হয় সেক্ষেত্রে কত বছর মেয়াদি। যদি আমরা সাধারণত ডিপিএস এর ক্ষেত্রে বছর ইউজ করব, আর হচ্ছে যে এফডিআর ক্ষেত্রে মাস ইউজ করব। কিন্তু এখানে দেখেন নতুন আপডেটে যদি আপনি এখানে ইয়ার না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেভ করতে পারবেন। সেক্ষেত্রে এটা কাজ করার সহজ উপায় হচ্ছে এখানে আপনি 0 দেবেন এবং এখানে মাসটা দিয়ে দেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে যে 3 মাস মেয়াদি বা 6 মাস মেয়াদি বা 12 মাস মেয়াদি যেটা হোক এফডিআর ক্ষেত্রে আপনি সেটা ইউজ করতে পারেন। দেখেন এখানে আমি একটা দিলাম 1 2 3 4 5 6। আচ্ছা, এখানে একটা আমি র্যান্ডমলি একটা এফডিআর নাম্বার হিসেবে এখানে দিলাম। দেওয়ার পর এখানে এফডিআর ডিপিএস অ্যামাউন্ট এখানে দিলাম। যেহেতু আমরা এফডিআর দেখাই, ডিপিএসটা তো আপনারা পারবেনই, সেহেতু আমরা এফডিআর দেখাই। এখানে এফডিআর আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট আমরা এখান থেকে সিলেক্ট করব। এখানে গিয়ে আমরা অ্যাপ্লিকেশন একটা ডেট সিলেক্ট করে দেই। এরপর হচ্ছে ওপেনিং ডেট, যে তারিখে আমাদের এই ডিপিএসটা ওপেন হবে, অর্থাৎ ডিপিএস এর মূলবই আমাদের এই ব্যবস্থা থেকে যে দেশ সেটার একটা তারিখ ডেট লেখা থাকে, সেই ডেটটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। এরপর হচ্ছে কাজ যখন আমাদের কমপ্লিট, দেন আমরা হচ্ছে এটাকে সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পরে পরবর্তীতে যখন ওই গ্রাহক আসবে তখন আপনি চাইলে এখানে ওনার সেভিংস নাম্বার দিয়েও সার্চ করতে পারেন বা ডিপিএস এফডিআর যে নাম্বারটা পড়ছে সেই নাম্বারটা দিয়েও সার্চ দিতে পারেন। এখন দেখা যায় কোনো কারণে একজন ব্যক্তি একাধিক ডিপিএস এফডিআর থাকতে পারে, সেক্ষেত্রে আপনার যে কোনো একটা ডিপিএস সেভিংস অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ দিলে যে কোনো একটা ডিপিএস এর তথ্য কেন শো করবে। কিন্তু আপনার কাছে হচ্ছে এই মুহূর্তে দেখা যায় আপনার কাছে ওনার এফডিআর নাম্বারটা নেই, তো এফডিআর বা ডিপিএস হোক সেই নাম্বারটা নেই এক্স্যাক্টলি কোনটা, আর আপনি যেটা চাচ্ছেন সেই তথ্যটাও এখানে আসতেছে না। তখন আপনি কি করুন, তখন জাস্ট অল এসি লিস্ট এখানে চলে যাবেন। অল এসি লিস্টে চলে গিয়ে এখানে আপনি সেভিংস নাম্বারটা দিয়ে দেবেন। সেভিংস নাম্বারটা দিয়ে যখন সার্চ দেবেন তখন হচ্ছে দেখেন আপনার এখানে লিস্ট, যেহেতু আমরা একটা ইনপুট করছি সেহেতু এখানে একটাই দেখাচ্ছে। যদি আমরা
একাধিক থাকতো সেক্ষেত্রে এখানে একাধিক লিস্ট এই নিচে চলে আসতো, এবং চলে আসার পর আপনার যে কাজটা থাকতো সেটা হচ্ছে আপনি এখানে আপনি যে ডিপিএস বা এফডিআর নাম্বারটা বা অ্যাকাউন্ট নাম্বারটা আপনি নিতে চাচ্ছেন, এখানে সেই ডিপিএস নাম্বার এখানে শুধুমাত্র লেখা আছে ডিপিএস নাম্বার, মানে ডিপিএস এফডিআর নাম্বার যেটাই হোক না কেন সেইটি আপনার এখানে শো করবে। শো করলে আপনি জাস্ট এখান থেকে সেই নাম্বারটা, যে নাম্বারটা নিতে চান সেটার যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বারটা এখানে দিবেন। যেমন 1 দিলাম, 1 দিয়ে এন্টার বাটন প্রেস করলাম। এন্টার বাটন প্রেস করলে আমি এটা মুছে দিয়ে এখানে 1 দিয়ে তো আপনারা বুঝতে পারছেন, এখানে এটা ক্লিক দিলে এখানে আমার লিস্ট আসলো। আপনার এখান থেকে যে সেই এফডিআর নাম্বারটা নিয়ে আপনার এখানে সার্চ দিয়ে আপনার যাবতীয় কাজটা করতে পারেন। এবং এখানে দেখেন ডিপিএস এফডিআর নাম্বার দিয়ে সার্চ দেওয়ার পর যে ডিটেলসটা আসবে, সেই ডিটেলসটা যে আপনার ক্লোজ ফর্ম, এখান থেকে 2 ধরনের ক্লোজ ফর্ম আমরা ব্যবহার করে থাকি। তো নর্মালি সব জায়গায় ইউজ হয় প্রিন্ট নামের যে ফর্মটা আছে এটা একটা ক্লোজ ফর্ম, আর ক্লোজ ফর্ম 2 এটা একটা ক্লোজ ফর্ম। 2টা ফর্ম যেখানে যেটা ব্যবহার হয় সেখানে আপনারা দেখে নেবেন আপনার ফর্মেটটা কি ব্যবহার হয়। তো নর্মালি যেহেতু এটা ব্যবহার হয়, আমরা এটা ক্লিক দিলে এটা হচ্ছে আপনার ক্লোজ ফর্ম বেরোবে। এবং যদি আপনি চান যে একটি আপনার যে মরি বইটা আসছে সেই মরি বইটা প্রিন্ট আউট করে দিবেন কোনো একটা খামের ভিতরে, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ দেওয়ার পর ডিটেলস আসার পরে আপনি প্রিন্টার খাম দিয়ে প্রিন্ট খাম অপশানে ক্লিক করলে সুন্দর মতো গ্রাহকের যে তথ্য আছে সে তথ্য দিয়ে প্রিন্ট হয়ে একটি খাম বের হবে। যে খামে কি কি তথ্য থাকবে আমরা একটু আপনাকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এই যে আমাদের খাম প্রিন্ট হলে খামে এই তথ্যটা আসবে, এটা আপনার একটা খাম দিয়ে প্রিন্ট দিলে বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনার খামে পজিশন রাখলে আপনার খামটা সুন্দরভাবে আসবে প্রিন্ট হয়ে। এই হচ্ছে বিষয়। আর আগে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আমাদের ডিপিএস এফডিআরে সিরিয়াল নাম্বার ছিল না কোনো। আপনি যদি চান সিরিয়াল নাম্বার দিয়ে তথ্য সার্চ করে বের করতে পারবেন। এই অপশনটা নতুন অ্যাড করা হয়েছে। এটি আসলে আপনার ব্যবহারের উপর নির্ভর করে, আপনি কিভাবে ব্যবহার করবেন, কতটা সহজভাবে আপনি এটি ব্যবহার করতে পারেন আর কি। আচ্ছা, এটা দেখলাম আমরা ডিপিএস এফডিআর কাজ কীভাবে করতে হয়, এটা একটা ধারণা নিলাম। এরপর দেখেন রেমিটেন্স সিস্টেম। এখানে রেমিটেন্স সিস্টেমের বেশ কিছু বিষয় আছে যেটা আপনারা ইতিপূর্বেই জানেন। রেমিটেন্সের আমাদের যে ফর্মটা, সেই ফর্মটা আগে থেকে আপডেট করা হয়েছে, কারণ হচ্ছে আগের যে আমাদের সিস্টেমটা ছিল সেই ফর্মটা আসলে চেঞ্জ করা হয়েছে, সেই অনুপাতে আমাদের নতুন সিস্টেমটা আপডেট করা হয়েছে। এবং এখানে বেশ কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে সিকিউরিটির বিষয়, যে আপনি কোনো তথ্য না দিয়ে আপনি কোনো তথ্য সার্চ করতে পারবেন না। এখানে যদি এটা আপনি ফাঁকা রেখে সার্চ করতে চাই, দেখেন প্লিজ এন্টার এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার অথবা মোবাইল নাম্বার ইন দিস সার্চ বক্স অ্যান্ড দ্য সার্চ। আগে হচ্ছে আপনি এখানে একটা এনআইডি নাম্বার দিন, তারপরে অথবা মোবাইল নাম্বার দিন গ্রাহকের, তারপরে এখানে সার্চ করুন। যেহেতু আমাদের কোনো ইনফরমেশন এখানে নেই, প্রথমবার আমরা যখন একটা গ্রাহক আসবে তখন আমাদের যে করণীয় থাকবে, প্রথম হচ্ছে আমরা একটা এনআইডি নাম্বার দেব, এরপর হচ্ছে ওনার ডেট অফ বার্থ দেবো, মনে করি আমরা 15/2/1996। এটা হচ্ছে একজন ওই গ্রাহকের ডেট অফ বার্থ। এখানে নাম দিয়ে দিলাম গ্রাহকের ফাদার্স নেম, আইডি কার্ডে যেটা আছে ফাদার্স নেম, হাজব্যান্ড নেম যেটাই থাকবে আপনি সেটাই দিয়ে দেবেন। আচ্ছা, ফাদার্স নেম দিলেন। এরপর হচ্ছে গ্রাহকের মোবাইল নাম্বারটা দিবেন। এরপর হচ্ছে গ্রাহকের আইডি কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অনুসারে অ্যাড্রেস দিবেন। তো আমি একটা দিচ্ছি। যাই হোক, আমি এখানে জাস্ট আপনাকে বোঝানোর জন্য দিচ্ছি, অ্যাড্রেসটা সঠিক নয়, এটা ভুল একটা অ্যাড্রেস দিয়েছে। আমরা প্রথমে গ্রাম দিয়েছি, তারপর হচ্ছে পোস্ট অফিস। গ্রাম আর পোস্ট অফিস যেহেতু একই, সেই হিসাবে আমি মিন করছি এভাবে, গ্রাম পোস্ট অফিস, তারপর হচ্ছে পোস্টাল কোড, দেন হচ্ছে যে থানা, তারপর হচ্ছে জেলা। এরপর হচ্ছে রিলেশনশিপ উইথ সেন্ডারের কি হয়, সে যদি সেন্ডারের পিতা হয় ছেলে পিতা, ছেলে হলে ছেলে,
তো ডটার হলে ডটার, যাই হোক না কেন আপনি যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে দেখেন অনেকগুলো, সবগুলো কম বেশি দেওয়া আছে। এর বাইরেও যদি হয় আপনি সেটা এখানে টাইপ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপর হচ্ছে যে সেন্ডার, তার নাম দিতে হবে। তার নাম দিলাম এবং কত টাকা সে পাঠিয়েছে তার একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম এবং কোন দেশ থেকে পাঠিয়েছে আমি এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারি। এখানে অনেকগুলো কান্ট্রি নেম দেওয়া আছে, মোস্ট পপুলার যেগুলো আমাদের আসে। এর বাইরেও যদি কোনো দেশ হয় সেটা আপনি এখানে টাইপ করে দিতে পারেন। দেখেন এসে দেওয়ার পর সৌদি আরব চলে আসছে, দিলাম। এরপরে অ্যাড্রেস, এটা হচ্ছে সেন্ডার অ্যাড্রেস। সেন্ডার অ্যাড্রেসটা হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ না, তবে থাকলে আপনি দিয়ে দিলে সব থেকে বেটার হয়, আর যদি না থাকে এটাকে আপনি স্কিপ করতে পারেন। এরপর হচ্ছে পারপাস অফ রেমিটেন্স, কি পারপাসে সে রেমিটেন্সটা পাঠাইছে, অবভিয়াসলি ফ্যামিলি মেনটেন্যান্স। আর এরপর হচ্ছে সোর্স অফ ফান্ড, ইনকাম ফর ওয়ার্কিং অ্যাব্রোড। এরপর হচ্ছে আমরা সেই পিন নাম্বারটা দিব। পিন নাম্বারটা দেওয়ার পর ডেট দিতে হবে না, ডেটটা অটোমেটিক এখানে নিবে, এটা আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে গ্রাহকের এনআইডি কার্ডটা আপলোড করতে হবে। অবশ্যই আগে এনআইডি কার্ডটা আমরা স্ক্যান করে নেব। এরপরে হচ্ছে আমরা এনআইডি কার্ডটা আপলোড করে নিলাম, দেন হচ্ছে আমরা এখানে সেভ করব। দেখেন সেভ করার সাথে সাথে এখানে কিন্তু ডেটটা অটোমেটিক চলে আসছে। এরপরে আমরা জাস্ট কী করব, প্রিন্টার একটা বড় পেজ দিয়ে প্রিন্ট বাটনে ক্লিক দেবো। প্রিন্ট বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের ফর্মটা প্রিন্ট আউট হয়ে যাবে। ফর্মটা প্রিন্ট আউট হলে তার লুকটা কেমন হবে আমরা সেটা একটু দেখি। এই যে দেখেন, এই যে অল ডিটেলস, আপনার একজন গ্রাহকের তথ্য যা যা লাগে এভরিথিং আপনার এখানে যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা অটোমেটিক ও নিয়ে নিছে এবং আপনার ফর্মটা প্রিন্ট আউট হয়েছে। এখন প্রিন্ট আউট হওয়ার পরে এখানে দেখেন যে সাবজেক্ট নেম অ্যাড্রেস এটা 0 আসছে, এটা আপনার যখন আপনার সাবজেক্টের ইনফরমেশন অ্যাড করা হবে তখন অটোমেটিক এটা চলে আসবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। এবং প্রিন্ট আউট হওয়ার পরে জাস্ট আপনি এখানে রিসিভার অর্থাৎ যে টাকাটা গ্রহণ করতে আসে রিসিভার তার সাক্ষ্য নেবেন এবং এখানে আপনার অফিসার বা আপনি যেই থাকেন না কেন সেই হচ্ছে এখানে অফিসিয়াল এজেন্ট কর্তৃক যে থাকবে সে হচ্ছে এখানে স্বাক্ষর দিয়ে আপনি তাহলে। এরপরে হচ্ছে এই কাস্টমারের আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন এখানে ইনপুট করলেন প্রথমবার, এরপরে আপনার যখন রেমিটেন্স সিস্টেমে কাজ করবেন তখন হচ্ছে এখান থেকে জাস্ট তথ্যগুলো কপি করে আপনি রেমিটেন্স পোর্টালে দিয়ে দিতে পারবেন। সেই সাথে আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে যে এনআইডিটা যে আপনি আপলোড করলেন সেই এনআইডিটা আর স্ক্যান করতে হবে না। ওই গ্রাহক যতদিন আসবে আপনার আর কোনো দিন ওই এনআইডি কার্ডটা স্ক্যান করতে হবে না। আপনি জাস্ট এখান থেকে এনআইডি নাম্বারটা কপি করবেন, এরপরে আপলোডে যাবেন, আপলোডে গিয়ে দিস পিসিতে ক্লিক করেন, অথবা আপনার ওখানে যে জি ড্রাইভ যেটা থাকবে, যেহেতু আমার এখানে গুগল ড্রাইভ আমি এখানে করি নেই, আমি যেহেতু গুগল ড্রাইভ ছাড়াই কাজ করতেছি, আপনার ওখানে গুগল ড্রাইভটাই হচ্ছে জি ড্রাইভ হিসাবে থাকবে। ওই ড্রাইভটার উপর ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখানে এই যে সার্চ করা আছে এখানে আপনি ওই এনআইডি নাম্বারটা দিবেন, দিয়ে দেন সার্চ দেন। সার্চ দিলে আপনার ওই যে এনআইডি নাম্বারটা আপনি এখানে দিচ্ছেন সেই এনআইডির আন্ডারে যে আপনি যে এনআইডি কার্ডটা আপলোড করছেন সেই এনআইডি কার্ডটা এখানে কিন্তু চলে আসবে। দেখেন সেই এনআইডি কার্ডটা চলে আসছে, আপনি ওখান থেকে ওইভাবে আপনি এনআইডি কার্ডটা আপলোড করে দিতে পারবেন। গেল এক। দ্বিতীয়ত হচ্ছে এর পরবর্তীতে যখন ওই গ্রাহক আসবে তখন আপনার কাজ থাকবে আপনি রেমিটেন্স এই সফটওয়্যারের ভিতরে যাবেন, যাওয়ার পরে এখানে ওনার এনআইডি নাম্বার দেবেন, দেন সার্চ দেবেন, অল ডিটেলস চলে আসছে। আপনার কাজ থাকবে শুধুমাত্র এখানে টাকার অ্যামাউন্টটা চেঞ্জ হবে, এটা অবভিয়াসলি চেঞ্জ হবেই, এবং এখানে পিন নাম্বারটা চেঞ্জ হবে। এই দুটো জিনিস আপনি চেঞ্জ করবেন, জাস্ট আপনি প্রিন্ট দেবেন, আপনার কাজ শেষ। অর্থাৎ আপনার 10 মিনিটের কাজ 10 সেকেন্ডে শেষ, 10 মিনিটের কাজ হলো 10 সেকেন্ডে শেষ। এরপরও যতবার আসবো না এনআইডি কার্ড আপনার কপি করতে হবে না, স্ক্যান করতে হবে না, প্লাস হচ্ছে আর বাকি যে ইনফরমেশন আছে সেগুলো আপনার ইনপুট করতে হবে। আপনি জাস্ট শুধুমাত্র টাকার অ্যামাউন্ট বসাবেন, পিন নাম্বার বসাবেন, দেন প্রিন্ট করবেন, আপনার ফর্ম রেডি।
তাহলে আপনার কাজের সময়ও কমে গেল, গ্রাহকও স্যাটিসফাই এবং আপনিও স্যাটিসফাই, কারণ হচ্ছে আপনার এখানে সব তথ্যগুলো এখান থেকে কপি করে ওখানে দিয়ে দিচ্ছেন, সময় সেভ, গ্রাহকও খুশি, এই আর কি। এরপরে হচ্ছে যে আপনি যদি চান কোনো তথ্য আপডেট করতে, সেক্ষেত্রে আপনি এনআইডি নাম্বার দিয়ে সার্চ দিয়ে আপনি যে তথ্যটা আপডেট করতে চান সেটা চেঞ্জ করে আপডেট বাটনে ক্লিক করে দিলে আপডেট হয়ে যাবে। প্রত্যেকটা আপডেটের সিস্টেম একই। এরপর আমরা হোম বাটন চলে যাব। আচ্ছা, তাহলে আমরা রেমিটেন্স সিস্টেমটা দেখলাম। এরপর দেখেন কাউন্ট, টোটাল এসি কতগুলো এসি সেভ করা আছে, এই রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন এখানে আমার সেভিংস অ্যাকাউন্ট একটা আছে, ওই যেটা আমরা ইনপুট করেছিলাম, এবং এফডিআর একটা দেখাচ্ছে যেটা আমরা ইনপুট করেছি, আপনাদের এই মুহূর্তে দেখাইছি। আপনারা যতগুলো করবেন সেগুলোই আপনার এখানে শো করবে, আপনি এটা একটা রিপোর্ট দেখতে পারবেন এখান থেকে গেল। এরপরে দেখেন আদার্স ফাইলের ভিতরে অ্যাকাউন্ট পে চেক কালেকশন আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা রিপোর্ট জেনারেট করতে পারবেন, একটা রিসিপ্ট জেনারেট করতে পারবেন। সেই ইনফরমেশনটা এখানে সেভ করে রাখতে পারবেন, যা যা ইনফরমেশন আছে এগুলো দিয়ে রাখতে পারবেন। এগুলো আসলে আপনি একটু ট্রাই করলে বুঝতে পারবেন, সবগুলো আসলে দেখানোর আসলে আমার মনে হয় সময় নেই, কারণ অনেক সময় হয়ে গেছে, দীর্ঘ সময়। এক সফটওয়্যারটাও অনেক ব্যাপক বড় একটা সফটওয়্যার। একটা এজেন্ট ব্যাংকিং সিস্টেম চালু অফিস পরিচালনার জন্য যা যা লাগে এভরিথিং আমি দিয়ে দিচ্ছি। তারপর দেখেন এখানে নাম্বার টু টেক্সট কনভার্টার, সেটাও আপনি দিতে পারেন। অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়, এখানে আমরা জাস্ট নাম্বার লিখলে এখানে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে টেক্সটে, আপনি সেটা ওখানে লিখে আপনার প্রয়োজনীয় কাজটা করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখান থেকে আরেকটা বিষয় দেখতে হবে, যেমন লোন ক্যালকুলেটর আছে। আমরা লোন ক্যালকুলেটর অনেক সময় দেখা যায় যে আমাদের প্রবলেম হয়, আসলে একটা লোন যাবে, সেই লোনের কত পার্সেন্ট ইন্টারেস্টে, কত বছর মেয়াদে কত টাকা তার মাসিক কিস্তি আসবে, এটা আমরা বের করতে পারি না, প্রায় সময় এই প্রবলেমটা হয়। তো অনেকে দেখা যায় মোবাইল অ্যাপস ইউজ করেন তারপরও আমি এখানে ইনবিল্ট এই সফটওয়্যারের ভিতরে সেই অপশনটা দিয়ে রাখছি। আপনি চাইলে এখান থেকেও আপনার সেই কাঙ্ক্ষিত তথ্যটা বা ক্যালকুলেটটা করতে পারেন। যেমন আমি মনে করি 1,50,000 টাকা 12% ইন্টারেস্টে 5 বছর মেয়াদে কত টাকা হবে, তাহলে তার মাসিক কিস্তি কত পড়বে, টোটাল পেমেন্ট তাকে কত টাকা করতে হবে, এবং টোটাল ইন্টারেস্টটা আর কত টাকা পে করতে হবে, এখানে সব আপনার এখানে ক্যালকুলেট করে দেখিয়ে দেবে। এরপর দেখেন এরপরে হচ্ছে রেগুলার কাস্টমার ইনফরমেশন। এটা আমাদের প্রত্যেকটা আউটলেটেরই প্রয়োজন হয়, কারণ হচ্ছে আমাদের বেশ কিছু গ্রাহক আছে যারা হচ্ছে রেগুলারলি আমাদের এখানে ট্রানজ্যাকশন করে বা লেনদেন করে। তো সেক্ষেত্রে দেখা যায় তখন তাদের ইনফরমেশনগুলো কিন্তু আমাদের খুব প্রয়োজন হয়। প্রতিবারে দেখা যায় তাদের কাছ থেকে এনআইডি কার্ড নিতে হয়, প্রতিবার ওই যে অ্যাকাউন্টটা পাঠায় সে তথ্যটা নিতে হয়, এতে কাস্টমারও হয়রানি হয়, আপনিও হয়রানি হন। তো এক্ষেত্রে সহজ করার লক্ষ্যে আমাদের এই যে রেগুলার কাস্টমার ইনফরমেশন এই অপশনটা অ্যাড করা হয়েছে। এটা যেটা করবেন, প্রথম হচ্ছে ওই যে কাস্টমার সেন্ডার তার হচ্ছে নাম এখানে লিখবেন, এরপরে তার যদি অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্ট নাম্বার, আর যদি অ্যাকাউন্ট না থাকে এনআইডি নাম্বার, থাকলে অ্যাকাউন্ট না থাকলে এনআইডি নাম্বার এখানে দেবেন। এরপর হচ্ছে ওই কাস্টমার মোবাইল নাম্বার দেবেন, এবং যে অ্যাকাউন্টে পাঠাবে সেই অ্যাকাউন্ট নাম্বার এবং সেই অ্যাকাউন্টের নাম, এই কটা দেওয়ার পরে ওনার আইডি কার্ডটা নেবেন। আইডি কার্ডটা নিয়ে এখানে আইডি কার্ডটা আপলোড করে দেবেন। আপলোড করে আপনি হচ্ছে এটা সেভ করবেন। সেভ করার পরে ওনার একটা সিরিয়াল নাম্বার পড়বে। সিরিয়াল নাম্বার পড়লে আপনি 3টা প্রসেসে এখানে সার্চ করতে পারবেন, সিরিয়াল নাম্বার, এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার। সো যেহেতু সিরিয়াল নাম্বার পড়বে, দেখা যায় যে অনেক সময় যে একই ব্যক্তি একাধিক অ্যাকাউন্টে পাঠায়, সেক্ষেত্রে একাধিক সিরিয়াল নাম্বার পড়বে। ওনাকে ওই সিরিয়াল নাম্বারটা বলে দেবেন যে এই অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সিরিয়াল নাম্বারটা এসে বলবেন আপনি। তখন হচ্ছে উনি যখন আসবে সেই সিরিয়াল নাম্বারটা যখন বলবে, আপনি সেই সিরিয়াল নাম্বার এখানে আমরা একটা দেই, নাম্বার মোবাইল নাম্বার 012334, একটা মোবাইল নাম্বার দিলাম, আর যে অ্যাকাউন্টে পাঠাবে সে এরকম একটা অ্যাকাউন্ট নাম্বার হিসেবে দিলাম, একটা নাম দিলাম, যাই হোক। এরপরে আমি এখান থেকে রেগুলার কাস্টমার সেন্টারের এনআইডি নাম্বার, এনআইডি আইডি কার্ড যেটা, সেই আইডি কার্ডটা এখানে আপলোড করে দিলাম। তারপর আমি জাস্ট সেভ করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেল।
ওনার নাম্বার ছিল কত নাম্বার সেভ হচ্ছে সেটা কিন্তু এখানে দেখাইছে 8 নাম্বার। এরপরেও এখানে 8 নাম্বার দিয়ে আমি সার্চ দিই, দেখেন সব তথ্য চলে আসছে। এরপরে আমি জাস্ট কাজ থাকবে, উনি সিরিয়াল নাম্বার যখনই বলবে তখনই আপনি কি করবেন, আপনি এখান থেকে এই সিরিয়াল নাম্বার অনুসারে সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ দিলেন, তথ্য আসলে এখান থেকে জাস্ট কপি পেস্ট করলেন আপনি ডেস্কটপ পোর্টাল, সময় কিন্তু সেভ। এবং আপনি যখন যে রিসিপ্টটা বের হলো, এবং দেখা যায় কিছু কাস্টমার আছে যেগুলো প্রতিনিয়ত অ্যাকাউন্ট নেই কিন্তু সে এনআইডি কার্ডও রেগুলার যেহেতু লেনদেন করে এনআইডি কার্ড দিতে যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা সমস্যা হতে পারে যে অনেক বছর পরে 3-4 বছর বা 5 বছর পরে হঠাৎ করে হেড অফিস থেকে আপনাকে আপনার যে এই ট্রানজ্যাকশনের রিসিপ্ট কপি এবং সেই সাথে ওই রিসিপ্টের যে এনআইডি কার্ডের নাম্বার দিয়েছেন সেই নাম্বারটা দেন, এটা চাইতে পারে। তখন হচ্ছে যে কিন্তু আপনারা বা আমরা বিপদে পড়ে যাবো, এই কারণে হচ্ছে সিস্টেমটা। তো সেক্ষেত্রে আপনার যেহেতু কাস্টমার দিতে যাচ্ছে না, সেহেতু আমি একবার তো কাস্টমার কাছ থেকে অবশ্যই নিতে পারবো, যেহেতু সে রেগুলার লেনদেন করবে, সেহেতু আমি একবার নিয়ে এখানে আপলোড করে গেলে পরবর্তীতে যখন আপনি যে কোনো ট্রানজাকশন করে যে রিসিপ্টটা বের হবে, সেই রিসিপ্টটা আপনার যে কাজটা করবেন, রিসিপ্টের অফিস কপিজে সেখানে এসএল নাম্বার দিয়ে এই যে নাম্বারটা, এই নাম্বারটা দিয়ে দেবেন। যদি ভবিষ্যতে কোনো দিন চায় সেক্ষেত্রে আপনি ওই ফর্মটা বের করলে আপনি দেখা যায় যে আপনার সিরিয়াল নাম্বারটা পেয়ে গেছে, এই সফটওয়্যার ঢুকে আপনি সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ দিলেন, এখান থেকে আপনার এই যে এনআইডি কার্ডটা প্রিন্ট আউট দিয়ে দিলেন বা ডাউনলোড করে নিলেন। ডাউনলোড করলে যে আমাদের যে ডাউনলোড ফোল্ডার যেটা থাকবে সেই ফোল্ডারে চলে আসবে তথ্যটা। যেরকম এটা আমি যদি ডাউনলোড দিই, দেখেন এখানে যে ইনফরমেশনগুলো আছে এগুলো ডিলিট করে দিলাম, এটা আমি ডাউনলোড দিলাম। দেখেন ডাউনলোড দেওয়ার সাথে সাথে এই যে এনআইডিটা চলে আসছে, এখান থেকে নিয়ে আপনি প্রিন্ট আউট করে আপনি সাথে সাথে আপনি সাবমিট করে দিলেন। সেক্ষেত্রে আপনিও সেফ থাকলেন এবং গ্রাহকও হয়রানি মুক্ত থাকলো, এ হচ্ছে বিষয়। এরপর আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এরপর দেখেন ডিটিআর আছে, প্রতিদিনের হিসাব সংরক্ষণের জন্য ডিটিআর সিস্টেম, এটা নিয়ে আমরা প্রত্যেকটা নিয়ে আসলে আলাদা একটি করে ভিডিও করব, তা না হলে এক ভিডিওতে আসলে এত কিছু বোঝানো সম্ভব না, অনেক ব্যাপক একটা বিষয় এখানে কাজ। এরপরে আমাদের আর যে বিষয়টা আছে সেটি হচ্ছে ডিটিআর আইডি প্রসেস চেঞ্জ, বেনিফিশিয়ারি ওনার কেওয়াইসি। এখান থেকে আপনি সরাসরি চাইলে বেনিফিশিয়ারি ওনার কেওয়াইসি প্রিন্ট আউট করতে পারবেন এবং ক্যাশ ম্যানেজমেন্ট অ্যাপস এখানেও দেওয়া হয়েছে। এখান থেকে আপনি এখানেও আছে, প্লাস হচ্ছে যে আদার্স ফাইলের ভিতরেও আছে। এবং এখানে আরেকটা যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে আমাদেরও দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিলে একটা অ্যাকাউন্টই শো করে, যে কোনো একটা অ্যাকাউন্ট এখানে শো করে। তো কিন্তু দেখা যায় একটা মোবাইল নাম্বার দিয়ে একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই একাধিক অ্যাকাউন্ট নাম্বার সার্চ করে বের করা মোবাইল নাম্বার দিয়ে একটু প্রবলেম ছিল, যেটা বের করা যেত না আগে। কিন্তু এখন নতুন এই আপডেটের মাধ্যমে যে মাল্টিপল এসি সার্চ যে অপশনটা আছে, এই অপশনের মাধ্যমে আপনি সার্চ করতে পারবেন। সেটা হচ্ছে এখানে যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন, সেই অ্যাকাউন্ট নাম্বার এগেনস্টে যে মোবাইল নাম্বার থাকবে, সেই মোবাইল নাম্বার আন্ডারে যে কয়টা অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টগুলো এখানে ফিল্টার হয়ে বা সার্চ হয়ে এইখানে লিস্ট আকারে দেখাবে। যেহেতু আমরা একটাই অ্যাকাউন্ট ইনপুট আছে, সেহেতু এখানে একটাই দেখাচ্ছে। যদি একাধিক থাকতো সেক্ষেত্রে এখানে একাধিক অ্যাকাউন্ট এখানে শো করতো। অথবা আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চান সেটাও দিতে পারেন, অথবা আপনি মোবাইল নাম্বার দিয়েও এখানে সার্চ দিতে পারেন। 01, যেমন এই নাম্বারটা দিয়ে আমি সার্চ দিই, সার্চ দিলে দেখেন যেহেতু আমার এখানে অলরেডি আছে, একটা আছে, সেক্ষেত্রে একটাই শো করতেছে। যদি একাধিক থাকতো সেক্ষেত্রে এখানে একাধিক শো করতো। আর এখানে হচ্ছে আপনি এরপরে এইখানে যে ফিল্টার হয়ে যে ওই মোবাইল নাম্বার আন্ডারে যে অ্যাকাউন্ট নাম্বারগুলো আসবে, সেখানে প্রত্যেকটি সিরিয়াল থাকবে। আপনি যে সিরিয়ালের যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি কপি করতে চাচ্ছেন এখান থেকে, সেই সিরিয়াল নাম্বার এইখানে দিবেন। এখানে সেই সিরিয়াল নাম্বারটা দিয়ে এন্টার বাটন প্রেস করবেন। প্রেস করলে এখানে সেই সিরিয়াল নাম্বারের আন্ডারে যে অ্যাকাউন্ট নাম্বার আসে সেটা এখানে চলে আসবে। এখান থেকে আপনি সিলেক্ট করে কপি করে আপনি আপনার কাঙ্ক্ষিত কাজটি করতে পারবেন, এখানে দিয়ে সার্চ করতে পারবেন। সার্চ করলে পরে আপনি যে সেবাটি দিতে চান সেটি দিতে পারবেন। এই ছিল একটা আসলে সংক্ষিপ্ত আমাদের এই সফটওয়্যার সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের। এখানে দেখেন আরও বিষয় আছে, যেমন এবি ফর্ম, এবি অফিসে কমন ফর্ম যেটা আছে সেটা আছে, এগুলো আমি দেখাইনি অবশ্য। তারপর হচ্ছে প্রোভাইড চেকবুক রিকোয়েস্ট ফর্ম,
এটা হচ্ছে চেকবুক রিসিভ করার জন্য এক ধরনের ফর্ম গ্রাহক ছাড়া এজেন্ট কর্তৃক দুইটা ফরম্যাট আছে, দুটো ফরম্যাটে এখানে অ্যাড করা হয়েছে। যদিও এটা এখন পর্যন্ত সব জায়গায় কার্যকরী না, কিছু কিছু জায়গায় এটা আলোচনা সাপেক্ষে কোর ব্যাংকের সাথে কার্যকরী হয়েছে। তো এটা হয়তো সব যাদের এখানে কাছে আছে এই সিস্টেমটা তারা ব্যবহার করতে পারেন, যাদের নেই তাদের তো আসলে এটার কোনো প্রয়োজন নেই। যাই হোক, আমাদের সফটওয়্যার ভিতর সব কিছু সিস্টেম দেওয়া আছে এবং সিকিউরিটি বিষয়ে যে এররগুলো ছিল সেগুলো সংশোধনের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং সর্বোচ্চ চেষ্টা করে যতটুকু সম্ভব এটাকে আপগ্রেড করা হয়েছে। আর এই হচ্ছে বিষয়। তো আপনারা যারা আমাদের এই সফটওয়্যারটি নিতে যাচ্ছেন, আপনাদের গ্রাহক সেবা আরও দ্রুত প্রদানের লক্ষ্যে তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেওয়া হচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে 01625093858। এই নাম্বারটি আপনারা কল করতে পারেন। আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম দুটোই আছে, যে কোনো জায়গায় আপনি কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করে আপনারা এই সফটওয়্যারটা নিতে পারেন। আশা করছি আপনাদের জন্য এটি খুব ভালো একটি ডিল হবে। যারা এখনও নেননি তারা এই সফটওয়্যারটি নিয়ে নেন, এবং যারা অলরেডি এই সফটওয়্যারটি ব্যবহার করতেছেন, এই সুবিধা ভোগ করতেছেন, কিন্তু পুরাতন ভার্সন, যেহেতু নতুন ভার্সন আপনারা এখনও পাননি, তারা আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে আপনার সফটওয়্যারটি আপডেট করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।